নমস্কার সবাইকে। আজকের এই ভিডিওতে এখানে আমরা WBJEE 2024 এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটি ছিল তার ম্যাথমেটিক্স ফিল্ড নিয়ে আমরা আলোচনা করছি। অলরেডি বেশ কিছু ভিডিও আমরা আপলোড করেছি যেখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, তারই কন্টিনিউয়েশন হিসাবে এই ভিডিওটি। তো যাই হোক, তার আগে তোমাদের সামনে এই বিষয়টি আমি আবারও শেয়ার করছি যে আমাদের যে ক্র্যাশ কোর্স আসতে চলেছে সেটা ডিসেম্বর থেকে স্টার্ট হবে। ডিসেম্বর 2024 থেকে স্টার্ট হবে, মার্চ 2025 এই অবধি আমাদের ক্র্যাশ কোর্স আসতে চলেছে। তো যারা ইন্টারেস্টেড রয়েছে তারা এই নাম্বার 9609904275 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং সমস্ত বিস্তারিত তথ্য তোমরা জানতে পারবে। সেই সঙ্গে তোমরা এই যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে অভিকশন শিক্ষালয়, এই টেলিগ্রাম গ্রুপেও তোমরা জয়েন করে যাবতীয় PDF, প্র্যাকটিস সেট এবং যা কিছু ম্যাটেরিয়াল রয়েছে সেগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর ভিডিও যা কিছু তোমাদের জন্য আমরা এখন অবধি আপলোড করেছি বা করে চলছি সেগুলো তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয় তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারো, যাতে করে যারা আপকামিং WBJEE 2026 জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য যে রেগুলার ব্যাচ যা কিনা আমরা মার্চ থেকে স্টার্ট করব, সেই কোর্সে তোমরা এনরোল হয়ে খুবই নমিনাল প্রাইসে এই কোর্সটি তোমরা করতে পারো। এবং এই কোর্সে তোমাদের এইটুকু আমরা আশ্বস্ত করতে পারি যে তোমরা কোয়ালিটি কন্টেন্ট পাবে এবং খুবই সহজে WBJEE এক্সামকে তোমরা ক্র্যাক করার জন্য প্রস্তুত হতে পারবে। তো যারা মনে করছো যে না তোমরা সিরিয়াস এই এক্সামটিকে নিয়ে, তারা অবশ্যই রেগুলার ব্যাচের জন্য নিজেদেরকে এনরোল করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে, যেটা কিনা এপ্রিল থেকে স্টার্ট হবে। ক্র্যাশ কোর্সের পরেই এপ্রিল মে থেকে আমরা স্টার্ট করব দিস রেগুলার কোর্সটি। তো প্রত্যেকেই এক্সপার্ট ফ্যাকাল্টিরাই তোমাদেরকে এই কোর্সের যা কিছু ম্যাটেরিয়াল রয়েছে এবং সমস্তটাই হবে অনলাইন মোডে, অবভিয়াসলি গুগল মিটে আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করব। তো যাই হোক, এই বেসিক ইনফরমেশনটি তোমাদের সঙ্গে আমার শেয়ার করার ছিল। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়, যেখানে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, এই কোয়েশ্চেনের আমরা সলিউশনে আসতে চলেছি। এখানে দিয়েছে যে 1 2 3 আপ টু n একটা সেট দিয়ে দিয়েছে। বলছে যে প্রথমে একটি সংখ্যা r নেওয়া হলো এই সেট থেকে 1 2 3 4 আপ টু n সংখ্যক একটা সংখ্যার যে সেটটা রয়েছে তার থেকে প্রথমে যে কোনো একটি সংখ্যা r নেওয়া হলো। অবশিষ্ট যে সংখ্যাগুলি আছে s আর একটি সংখ্যা নেওয়া হলো। তাহলে probability of r less or equals to k under the condition s less or equals to k, ঠিক আছে? এটা বের করতে হবে। দেখো, এই কন্ডিশনাল প্রবাবিলিটির অলরেডি তুমি ফর্মুলা জানো, probability of r less or equals to k intersection s less or equals to k divided by probability of s less or equals to k। এই ফর্মুলাটা অলরেডি আমাদের জানা আছে, ঠিক? এবার দেখো, এই এত সংখ্যক যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে থেকে তুমি একটি সংখ্যা r পিক করছো এবং তারপর অবশিষ্ট সংখ্যাগুলোর থেকে s আরেকটি সংখ্যা পিক করা হচ্ছে, ঠিক? তার মানে এখানে দেখো k একটা ইন্টিজার যেটা কিনা লেস দেন n। তো এখানে এতগুলো সংখ্যা থেকে দুটো সংখ্যা কত রকম ভাবে পিক করতে পারো? NC2 ওয়েতে তুমি দুটো সংখ্যা পিক করতে পারো। তো বেসিক্যালি আমি কি বের করতে যাচ্ছি? probability of r less or equals to k intersection s less or equals to k। তো দুটো সংখ্যা পিক করছো, দুটো সংখ্যা পিক তুমি কত রকম ভাবে করতে পারো? আউট অফ n সংখ্যক নাম্বার থেকে তুমি NC2 ভাবে করতে পারো। এবার দেখো, r এবং s দুটোই লেস দেন k আছে, তাহলে বেসিক্যালি 1 2 3 আপ টু k যদি ভাবি, এই যে সেট, এই সেটটা আর কিছুই না, এটা সাবসেট অফ এই বড় সেট 1 2 3 আপ টু n, যেখানে k লেস দেন n, সেজন্য এটা একটা সাবসেট। তো এই যে সংখ্যাগুলো রয়েছে তার থেকে দুটো সংখ্যা দ্যাট ইজ r এবং s তুমি কত রকম ভাবে চুজ করতে পারো? KC2 ভাবে। তো আমার এই যে প্রবাবিলিটিটা কি দাঁড়াচ্ছে? কত রকম ভাবে এই দুটোকে চুজ করা যায় r এবং s কে? KC2 ভাবে। এবং দুটো সংখ্যা আমি চুজ করছি কোথা থেকে? অ্যাজ এ হোল n নাম্বার অফ নাম্বারস থেকে। তো কত? NC2 ভাবে। তো এটাকে যদি ফার্দার সিম্পলিফাই করো তো কত পাবে? k ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল k - 2
2 factorial by n factorial by 2 factorial n minus 2 factorial। তো এটাকে যদি ফার্দার আমি ক্যালকুলেশন করি, দেখো কত পাবে, k factorial n minus 2 factorial by n factorial k minus 2 factorial। তো এখান থেকে তুমি কত পাচ্ছ, দেখো k into k minus 1 k minus 2 factorial, এখানে n minus 2 factorial by n into n minus 1 n minus 2 factorial, এখানে k minus 2 factorial। তো এই দুটো টার্ম কেটে যাচ্ছে, এই টার্ম কেটে যাচ্ছে, তো এখানে কত পাচ্ছি, k minus 1 n minus 1। তো প্রবাবিলিটি অফ এই যে r less or equals to k intersection s less or equals to k, এটা আমি পাচ্ছি এই কোয়ান্টিটি, ঠিক আছে। এবং প্রবাবিলিটি অফ s less or equals to k, এটা কত হবে, প্রবাবিলিটি অফ s less or equals to k, দেখো প্রবাবিলিটি অফ s less or equals to k মানে এক্স্যাক্টলি সেম কনসেপ্টে তুমি ভাবতে পারো যে তুমি একটা সংখ্যা পিক করছো s আউট অফ n সংখ্যক সংখ্যা থেকে, কত রকম ভাবে nc 1 ওয়েতে করতে পারো, এবং s less or equals to k अगेन সেম কনসেপ্ট, এই k সংখ্যক সংখ্যা রয়েছে তার মধ্যে থেকে একটা সংখ্যা s কে তুমি কত রকম ভাবে পিক করতে পারো, kc 1 ওয়েতে। এবার এটাকে যদি ক্যালকুলেট করো তো পাবে হচ্ছে k বাই n। তো এবার আমি এটাকে আর এই কোয়ান্টিটিটাকে এখানে পুট করব, তো এখানে পুট করার পরে কত পাবো, k minus 1 divided by n minus 1 by k by n। তো এখান থেকে সিম্পলিফাই করলে পাবো হচ্ছে k minus 1 n minus 1। তো দেখো এই অপশনটা আছে আমার হচ্ছে ফোর্থ অপশন, ঠিক আছে। তো ফোর্থ অপশনটা কারেক্ট হয়ে যাচ্ছে। তো এটা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ আমি দেখালাম এই কোয়েশ্চেনটাকে সলভ করার। তো আরেকটা শর্টকাট টেকনিক তুমি ভাবতে পারো, জাস্ট একটু চিন্তা করো যে দুটো সংখ্যাকে তুমি ওঠাচ্ছ, আর এবং এস কে ওঠাচ্ছ উইদাউট, বলছে রিপ্লেসমেন্ট, দুটো সংখ্যাকে ওঠাচ্ছ। প্রথমে একটা সংখ্যা পিক করলে কে সংখ্যক সংখ্যা থেকে যদি ভাবি, কে সংখ্যক সংখ্যা থেকে প্রথমে একটা সংখ্যা সাপোজ আর পিক করলে কত রকম ভাবে, কে রকম ভাবে পিক করা যেতে পারে, তারপরে কতগুলো সংখ্যা থাকলো, k minus 1 সংখ্যা থাকলো। তো s কে আমি পিক করছি ওই k minus 1 সংখ্যক থেকে, তো এর জন্য কত রকম ভাবে আমি করতে পারি, k into k minus 1, এই দুটো k into k minus 1 ওয়ে তে r এবং s কে আমি পিক করতে পারি আউট অফ k অবজেক্ট থেকে। এবং এই একই লজিকে যদি আমি চিন্তা করি যে দুটো সংখ্যাকে আমি n সংখ্যক সংখ্যা থেকে পিক করছি, কত রকম ভাবে, প্রথম সংখ্যাকে n সংখ্যক ভাবে পিক করতে পারি এবং তৃতীয় সংখ্যাকে n minus 1 সংখ্যক ভাবে পিক করতে পারি, অল টুগেদার কত রকম ভাবে n into n minus 1 ভাবে করতে পারি। তো এই হচ্ছে আমার প্রবাবিলিটি, এই টার্মের প্রবাবিলিটি। ডিরেক্টলি আমি এখান থেকে জাস্ট বাই ইউজিং ইনটিউশন আমি এটা বের করে নিতে পারছি, এই আপার টার্মের প্রবাবিলিটি, ঠিক আছে। এবং প্রবাবিলিটি অফ s less or equals to k, জাস্ট এক্স্যাক্টলি সেম ওয়েতে আমি কত পেতে পারি, লোয়ার টার্মের প্রবাবিলিটি k বাই n মিন্স s তুমি পিক করছো, s কে পিক করছো আউট অফ k সংখ্যক অবজেক্ট থেকে কত রকম ভাবে, k সংখ্যক ভাবে, এবং s এই সংখ্যাটাকে তুমি পিক করছো অ্যাজ এ হোল, নমুনা দেশে কত বিন্দু রয়েছে, n সংখ্যক বিন্দু রয়েছে, তার থেকে তুমি কত রকম ভাবে n সংখ্যক ভাবে পিক করতে পারো। এটা ডিভাইড হয়ে যাচ্ছে অ্যাজ পার দিস ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী। তো ফাইনালি তুমি এই অ্যান্সারটি পেয়ে যেতে পারো, ঠিক আছে। এরকম ভাবেই তুমি চিন্তা করতে পারো এবং এই ধরনের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে লিখতে পারো। জাস্ট প্রবাবিলিটির যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং তার উপর ভিত্তি করে আমরা কিন্তু এই ধরনের কোশ্চেনকে খুব সহজে সলভ করতে পারি। দেখো এবার পরবর্তী প্রশ্নে আসছি। এই প্রশ্ন, এই যে পরবর্তী প্রশ্ন, এখানে দেখো কি বলেছে, এ বায়াসড কয়েন উইথ প্রবাবিলিটি p, যেখানে পিটা হচ্ছে 0 এবং 1 এর মাঝখানে আছে, অফ গেটিং হেড ইজ টসড আনটিল এ হেড অ্যাপিয়ার্স ফর দ্য ফার্স্ট টাইম ইফ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার অফ টসেস রিকোয়ার্ড ইজ ইভেন ইজ 2/5 দেন পি। একটি ঢালযুক্ত মুদ্রার হেড পড়ার সম্ভাবনা হচ্ছে পি এবং প্রথমবার হেড না পড়া পর্যন্ত ছোড়া হলো। যদি জোড় সংখ্যকবার ছোড়ার পর হেড পড়ার সম্ভাবনা 2/5 হয় তাহলে পি কত হবে। দেখো
এই ধরনের কোশ্চেনগুলো একটু চিন্তা করতে হয়। তো এখানে আমি তোমাদেরকে প্রথমেই যেটা বলবো যে প্রবাবিলিটির যে ডিস্ট্রিবিউশনের পার্টগুলো রয়েছে, বার্নৌলি ট্রায়াল, ঠিক আছে, বার্নৌলি ট্রায়াল, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, এই পার্টগুলোকে জাস্ট একটু রিভাইজ করে নাও, তারপর এই কোয়েশ্চেনটাকে আরেকবার পড়ো মন দিয়ে, ঠিক আছে, দেখবো অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমি তোমাকে এখন সলিউশনটা এখানে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ সলিউশনটা। তো এখানে যেটা বলছে যে ফার্স্ট হেড কখন পড়ছে, ট্রায়াল করছো, ট্রায়াল করতে করতে তোমার ফার্স্ট হেডটা কখন পড়বে, ইভেন নাম্বার অফ টসে গিয়ে পড়বে, ঠিক আছে, কোনো একটা ইভেন নাম্বার অফ টসে গিয়ে তোমার ফার্স্ট হেডটা পড়বে, ঠিক আছে। তো লেট, আমি ধরে নিচ্ছি লেট এক্স একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে নাম্বার অফ টসেস রিকোয়ার্ড। দেখো আমি এখানে সিস্টেমেটিক সলিউশন তোমাকে প্রোভাইড করছি, এই সিস্টেমেটিক সলিউশন যাতে তোমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু এক্সাম হলে অবভিয়াসলি এত লিখে করা তো সম্ভব না, তোমাকে স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন চাই। তো সেই জন্য কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে তত জিনিসগুলো হাতে চলে আসবে। এক্স হচ্ছে নাম্বার অফ টসেস রিকোয়ার্ড টু গেট ফার্স্ট হেড, ঠিক আছে। এবার দেখো তাহলে আমি কি চাচ্ছি, প্রবাবিলিটি অফ এক্স ইজ ইভেন, এবার নাম্বার অফ টসেস কি আমার ইভেন হতে যাচ্ছে। তো সেটা মানে কি, এবার দেখো সেটা মানে হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ এখানে কি বলেছে, দ্য গেটিং হেড ইজ টসড আনটিল হেড অ্যাপিয়ার ফর দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে। দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেড P, if the probability that the number of tosses required is even is 2/5, তাহলে probability of first head তোমার কখন অকার করছে, অন মনে করো 2k ট্রায়াল, তার মানে ফার্স্ট হেডটা আসছে হচ্ছে 2kth ট্রায়ালে, মিনস একটা ইভেন নাম্বার অফ ট্রায়ালে গিয়ে ফার্স্ট হেড আসছে, ঠিক আছে। এস্টিমেশন কি, k is equals to 1 to infinity, তুমি জানো না, তো সাপোজ সেকেন্ড নাম্বার ট্রায়ালেও আসতে পারে, ফোর্থ নাম্বার ট্রায়ালে গিয়েও আসতে পারে, সিক্সথ নাম্বার ট্রায়ালে গিয়েও আসতে পারে, অ্যান্ড সো অন। তো এটাকে যদি তুমি কনসিডার করো, দেখো এর প্রবাবিলিটি অফ গেটিং হেড অন 2kth ট্রায়াল, তো এটা আর কিছুই নয়, এটা মানে হচ্ছে, এটা অবভিয়াসলি এটা প্রবাবিলিটি, নট স্মল p, ঠিক আছে, প্রবাবিলিটি অফ ফার্স্ট হেড অন দ্য 2kth ট্রায়াল। তো এটা আর কিছুই নয় 1 মাইনাস পি হোল পাওয়ার 2k মাইনাস 1 ইন্টু পি। তো কোত্থেকে পেলাম এই জিনিসটা, একটা স্বাভাবিক প্রশ্ন আসতে পারে। তো প্রশ্নটা আসা খুবই স্বাভাবিক এবং এর উত্তরটা যেখানে আছে সেটা হচ্ছে এই বার্নৌলি ট্রায়াল মানে হচ্ছে তুমি যেই ট্রায়ালের দুটো পসিবল আউটকাম আছে, ফর এক্সাম্পল হেড আর টেল, দুটো পসিবল আউটকাম আছে, আর প্রবাবিলিটি অফ গেটিং সাকসেস আর প্রবাবিলিটি অফ গেটিং ফেলিওর, তো সেটা আসছে। এবার রিপিটেড বার্নৌলি ট্রায়াল, আর এখানে একটা কি প্রপার্টি আছে সেটা হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। তো মানে ব্যাপারটা কি, দ্য জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটা এর মডেলটা হচ্ছে এরকম, দ্য probability of getting first success on the suppose nth trial, probability of getting success on the nth trial, that is probability of x equals to n, this is given by 1 minus p whole power n minus 1 into p, ঠিক। তো এটা এবার দেখো এখান থেকেই অ্যাকচুয়ালি তোমার এই জিনিসটা আসছে। এবার প্রবাবিলিটি অফ গেটিং হেড অন 2kth ট্রায়াল, 2k তম ট্রায়ালে গিয়ে প্রবাবিলিটি অফ হেড এটাকে কনসিডার করা হচ্ছে। এবার সামেশনটা কেন নিচ্ছি আমি জানি না, আইদার সেকেন্ড ট্রায়ালও আসতে পারে, ফোর্থ ট্রায়ালও আসতে পারে, আইদার অফ দিস ইভেন্ট,
তো প্রবাবিলিটি অফ গেটিং ফার্স্ট হেড অন 2k ট্রায়াল দিস ইজ এটা, ঠিক আছে। তো অ্যাজ পার দিস ফর্মুলা, তো এবার এটাকে যদি আমি ফার্দার সিম্পলিফাই করি, তো এখান থেকে দেখো p ইন্টু 1 মাইনাস p কমন নিয়ে নিচ্ছি, তো এখান থেকে যেটা পাবো 1 মাইনাস p হোল পাওয়ার 2k মাইনাস 2, I think k is equals to 1 to infinity, তো এখান থেকে যে সলিউশনটা পেতে চলেছি 1 মাইনাস p। এবার এটা দেখো একটা জিওমেট্রিক সিরিজ হয়ে গেল, ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ, এর ভ্যালুটা খুব সহজে বের করতে পারবে 1/1 মাইনাস p স্কোয়ার, জিওমেট্রিক প্রোগ্রেশন আর জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও 1 মাইনাস p স্কোয়ার। তো এটাকে যদি ফার্দার সিম্পলিফাই করি p ইন্টু 1 মাইনাস p বাই এখান থেকে কত পাবে 2p মাইনাস p স্কোয়ার, তো এটাকে ফার্দার লেখা যায় 1 মাইনাস p 2 মাইনাস p। এবার অ্যাজ পার দিস কোয়েশ্চেন এই প্রবাবিলিটি অফ x ইজ ইভেন, তো এর ভ্যালু দেওয়া আছে 2/5। according to the question 1 minus p 1 minus according to the question 1 minus p 2 minus p টা দেওয়া আছে 2/5। তো এখান থেকে ফার্দার যদি সিম্পলিফাই করি তো 4 minus 2p, তো এখান থেকে কত চলে আসবে 3p is equals to 1, that is p is equals to 1/3। দেখো তো অ্যান্সার আমার আই থিঙ্ক অপশনগুলোর মধ্যে একটা আছেই 1/3, অপশন কোন অপশনটা কারেক্ট হয়ে যাবে 1/3, এই সেকেন্ড অপশনটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই কোশ্চেনটাকে সলভ করার জন্য এই ফান্ডামেন্টাল কিছু আইডিয়া আমাদের থাকা উচিত। বার্নৌলি ট্রায়াল, যেখানে সাকসেস অ্যান্ড ফেইলিউর এই গল্প চলছে, রিপিটেড বার্নৌলি ট্রায়াল করছি এবং রিপিটেড বার্নৌলি ট্রায়ালের পরে এই জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের এই আইডিয়া, বেসিক এই আইডিয়াটুকু আমাদের থাকা উচিত, তাহলে কিন্তু খুব সহজে আমরা এই কোশ্চেনকে সলভ করে দিতে পারবো, ঠিক আছে। এবার যাচ্ছি পরের কোশ্চেনে। দেখো এখানে কি বলেছে যে থিটার একটা রেঞ্জ দিয়ে দিয়েছে, যে এই হচ্ছে থিটার রেঞ্জ, এবং আরেকটা কন্ডিশন হচ্ছে tan 3 থিটা নট ইকুয়ালস টু 0। তাহলে যদি এই কন্ডিশন হয় যে tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস tan 3 থিটা ইজ ইকুয়ালস টু 0, আর একটা বলেছে যে ইফ tan থিটা ইন্টু tan 2 থিটা ইকুয়ালস টু k, তাহলে k এর ভ্যালু কত হবে। সিম্পল কোশ্চেন, k এর ভ্যালু কত হবে, এই হচ্ছে প্রশ্ন। তো এখান থেকে আমরা কি করতে পারি একটা জিনিস, যে tan থিটা প্লাস tan 2 থিটা, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে মাইনাস tan থিটা, এটাকে লেখা। তো পরবর্তী প্রশ্নে আসছি। প্রশ্নে বলেছে যে tan 3 থিটা নট ইকুয়ালস টু 0, থিটার একটা রেঞ্জ দেওয়া আছে, আর বলেছে যে tan থিটা ইন্টু tan 2 থিটা ইজ ইকুয়ালস টু k, এবং একটা কন্ডিশন বলেছে যে tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস tan 3 থিটা এর ভ্যালুটা হচ্ছে 0, তাহলে k এর ভ্যালু কত হবে। এবং সিম্পল প্রশ্ন, তাহলে দেখো সিম্পল সলিউশনও আছে এর, tan থিটা প্লাস tan 2 থিটা, এবার এটাকে ভেঙে দাও, tan থিটা প্লাস tan 2 থিটা ইজ ইকুয়ালস টু 0, এবার tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস এর ফর্মুলা হচ্ছে tan থিটা প্লাস tan 2 থিটা বাই 1 মাইনাস tan থিটা ইন্টু tan 2 থিটা 0। এবার সাপোজ tan থিটা প্লাস tan 2 থিটা
tan থিটা প্লাস tan 2 থিটা, এটা সাপোজ তোমার p প্লাস p বাই 1 মাইনাস k ইজ ইকুয়ালস টু 0 দেওয়া আছে প্রশ্ন, যে tan থিটা ইন্টু tan 2 থিটা ইকুয়ালস টু k। তো p কে কমন নিয়ে নিচ্ছি, 1 প্লাস এই কোয়ান্টিটি আসছে। এবার শিওরলি তুমি বলতে পারো p নট ইকুয়ালস টু 0, তাহলে কি পাবে 1 বাই 1 মাইনাস k ইজ ইকুয়ালস টু 0। তো কেন p নট ইকুয়ালস টু 0, why p not equals to 0? because p হচ্ছে কি, because p আর কিছুই না tan থিটা প্লাস tan 2 থিটা। এবার tan থিটা প্লাস tan 2 থিটা মানে কি, এই যে ফার্স্ট স্টেপটা ছিল এখান থেকে কি পাবে tan থিটা প্লাস tan 2 থিটা, লেফট হ্যান্ড সাইডে থাকলো tan মাইনাস 3 থিটা হয়ে tan 3 থিটা মাইনাস, তো এটা আর কিছুই না মাইনাস tan 3 থিটা। এবার tan 3 থিটা বলা আছে নট ইকুয়াল টু 0, তার মানে p পরিষ্কার p নট ইকুয়ালস টু 0 অ্যাজ পার দিস কোয়েশ্চেন। ঠিক, তাহলে ফ্রম হিয়ার এখান থেকে তুমি কি করতে পারো, এখান থেকে ফার্দার যদি ক্যালকুলেশন করো k মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 1, তো k এর ভ্যালু কত চলে আসছে 2। সিম্পল প্রশ্ন ছিল, তো কোয়েশ্চেন নাম্বার বি, অপশন নাম্বার বি কারেক্ট হয়ে গেল। দেখো কত সিম্পল কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়, এবং যদি আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকে খুব সহজেই কিন্তু আমরা এই ধরনের প্রশ্নকে ট্যাকেল করতে পারি। পরবর্তী প্রশ্ন, এটা আর একটা খুবই সিম্পল প্রশ্ন। দেখো কি বলেছে, আর cos থিটা ইজ ইকুয়ালস টু 2a sin স্কোয়ার থিটা রিপ্রেজেন্টস দ্য কার্ভ, এটা কোন কার্ভকে সূচিত করে? তো এটা অ্যাকচুয়ালি পোলারে দেওয়া আছে, তো জিজ্ঞেস করছে এর করেসপন্ডিং কার্টেসিয়ান ফর্মটা কী হবে। দেখো এই ধরনের কোয়েশ্চেনকে সলভ করা মানে জাস্ট কোয়েশ্চেনটা যে ইকুয়েশনটা দেওয়া আছে তার দিকে একটু তাকিয়ে থাকো, জাস্ট চেষ্টা করো কোনোভাবে এটাকে ম্যানিপুলেট করা যায় কিনা। আমি জাস্ট তোমাকে একটা আইডিয়া দিচ্ছি, যদি বোথ সাইডে আর স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দাও, বোথ সাইডে আর স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দাও, কেন করব? কারণ আমি জানি এক্স ইকুয়ালস টু আর কস থিটা, y is equals to r sin theta, রেলেভেন্ট থিওরি এটা, কার্টেসিয়ান এবং পোলারের মধ্যে রিলেশন, x ইকুয়ালস টু আর কস থিটা, y ইকুয়ালস টু আর সাইন থিটা, এর করেসপন্ডিং কি পাচ্ছ আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাও এর করেসপন্ডিং একটা রেজাল্ট বলতে পারো। তো এই দুটো রেজাল্ট আমার কাছে আছে, তো বোথ সাইডে আমি আর স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করি আর কস থিটা এটা আসবে, এবং 2a এখান থেকে আসবে আর সাইন থিটা স্কোয়ার। ঠিক, এবার দেখো আর স্কোয়ার মানে আমি জানি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং আর কস থিটা মানে আমি কি জানি এক্স, 2a আর সাইন থিটা মানে ওয়াই স্কোয়ার। তো এখান থেকে যদি ফার্দার সিম্পলিফাই করি আমি কি পাবো, এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2a ওয়াই স্কোয়ার। তো এখান থেকে এক্স কিউব ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ারকে যদি কমন নিই চলে আসবে 2a মাইনাস এক্স। দেখো কত সিম্পল একটা কোয়েশ্চেন দেওয়া ছিল, যেটা কিনা অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি কারেক্ট হয়ে যাচ্ছে। খুবই সিম্পল কোয়েশ্চেন, কিছুই নেই, বোথ সাইডে আর স্কোয়ার মাল্টিপ্লাই করলেই চলে আসবে। এবার প্রশ্ন হতে পারে কী করে বুঝবো আর স্কোয়ার মাল্টিপ্লাই করতে হবে, তো সেই জন্য কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। এবার দেখো এই ধরনের কোয়েশ্চেনগুলো তো প্র্যাকটিসের উপরই মূলত আমরা কিন্তু এই ধরনের আইডিয়াগুলো পেয়ে থাকি। তো এই জন্যই আমি বলছি যে আমাদের যে ক্র্যাশ কোর্স আসতে চলেছে, ক্র্যাশ কোর্স, এই যে ক্র্যাশ কোর্স ডিসেম্বর থেকে মার্চ অবধি আমরা এটাকে রান করব, সেটা তোমরা কিন্তু সাবস্ক্রিপশন নিতে পারো, খুবই নমিনাল কস্ট আছে। আর যদি আরও ইন্টারেস্টেড থাকো অবভিয়াসলি নেক্সট যে যেই অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য তোমরা কিন্তু যে আমাদের রেগুলার ব্যাচ আসতে চলেছে, যেখানে আমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, প্র্যাকটিস সেট থাকবে এবং রেগুলার বেসিসে কিন্তু ডাউট সলভিং সেশনও থাকবে। তুমি তো সেই কোয়েশ্চেন, সেই যে টেস্ট সিরিজগুলো রয়েছে সেই টেস্ট সিরিজ অ্যাটেন্ড করতে পারো, এবং নিজেদের যারা জুনিয়র রয়েছে তাদেরকেও কিন্তু সাজেস্ট করতে পারো। এবার আমরা চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। দেখো এই নেক্সট কোয়েশ্চেন, এটা একটু লেন্থি কোয়েশ্চেন হতে পারে মনে হচ্ছে দেখে, কিন্তু এবার দেখো সলিউশনটা। If 1,5 be the midpoint of the segment of the line between these two, 5x minus y minus 4 and 3x plus 4y minus 4, then the equation of the line will be, তা কি বলেছে, দুটো লাইন দেওয়া আছে, এর মধ্যে ছেদিতাংশ একটি সরলরেখার মধ্যবিন্দু 1/5,
মধ্যে ছেদিতাংশ একটি সরলরেখার মধ্যবিন্দু 1/5 হলে ওই ছেদিতাংশ রেখার সমীকরণ কি হবে। এবার এক্সপ্লিসিটলি আমার ইকুয়েশন ড্র করার কোনো দরকার নেই, সিম্পলি দেখো 5x minus y minus 4 is equals to 0, equation number 1, 3x plus 4y minus 4 is equals to 0, equation number 2। এই দুটো সরলরেখার ছেদিতাংশ একটি সরলরেখার মধ্যবিন্দু। এই দুটো সরলরেখা সাপোজ এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এর মাঝামাঝি একটা সরলরেখা গেছে। এই সরলরেখার এই যে সেগমেন্ট যেটা আছে, এই যে সেগমেন্ট, এই সেগমেন্টের কথা বলেছে, এর মধ্যবিন্দু হচ্ছে 1,5। তাহলে ছেদিতাংশ এই রেখা যেটা আছে, এই রেখার সমীকরণ কি হবে, এটাই হচ্ছে সিম্পল প্রশ্ন। ঠিক, তো দেখো এটা আমরা কি করে বের করতে পারি, এই হচ্ছে প্রশ্ন। তো এখানে এই একটা ইকুয়েশন দেওয়া আছে 5x minus y minus 4, আরেকটা ইকুয়েশন দেওয়া আছে 3x plus 4y minus 4 is equals to 0। তো এবার একটা সরল রেখা যেটা কিনা এই বিন্দু দিয়ে পাস করেছে, এই বিন্দু হচ্ছে 1,5, এবং মনে করি যে সরলরেখার স্লোপটা হচ্ছে m, তাহলে সরলরেখার সমীকরণটা কি হবে। সরলরেখা, এই যে সরলরেখা, এই সরলরেখার সমীকরণটা কি হতে চলেছে, সাপোজ স্লোপ হচ্ছে m, তো y minus 5 by x minus 1 is equals to m। তো এটাকে যদি সিম্পলিফাই আমি করি তো কি পাবো, y is equals to mx plus 5 minus m। সাপোজ এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 3। সাপোজ এই যে সরলরেখাটা, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। ঠিক, এবার দেখো এই সরলরেখা এবং ইকুয়েশন 1 কে যদি সলভ করা যায় তাহলে আমি বেসিক্যালি এই পয়েন্টটাকে পাবো, কারেক্ট। তো 1 and 3 এটাকে যদি তুমি সলভ করো, 1 and 3 কে যদি সলভ করো, তো সলভ করা মানে কি, ফ্রম 1 থেকে y ইজ ইকুয়ালস টু কত পাবে, 5x minus 4 পাবে, 5x minus 4, আর এই 3 নাম্বার ইকুয়েশন থেকে কত পাচ্ছ, mx plus 5 minus m। তো এটাকে যদি ফার্দার সিম্পলিফাই করো তো কত পাবে, x, দেখো কিছু ক্যালকুলেশন তোমার মাইন্ডে করতেই হবে। তো এখান থেকে কত পাবে, x is equals to I think 9 minus m 5 minus m, এটা পাবে 9 minus m 5 minus m। ঠিক, এবং এটাকে যদি তুমি সাবস্টিটিউট করো আইদার 1 অথবা 3 তে, তাহলে তুমি y এর ভ্যালু কত পেয়ে যাবে, y is equals to জাস্ট x is equals to, এটাকে এখানে যদি পুট করা যায়, 3 তে যদি পুট করা যায়, দেখো কত পাবে, m 9 minus m 5 minus m, এখানে পাচ্ছ 5 minus m। তো এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে দেখা যাক কত আসছে, 9m minus m স্কোয়ার, এখান থেকে পাবো হচ্ছে 25 minus m plus m স্কোয়ার minus 10m, 5 minus m। তো এটাকে যদি ফার্দার ক্যালকুলেট করো তাহলে পাবে হচ্ছে 25 minus m by 5 minus m। তো বেসিক্যালি এই পয়েন্টটা যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে 9 minus m 5 minus m, 25 minus m 5 minus m। ঠিক, এক্স্যাক্টলি এই সেম অ্যাপ্রোচে যদি তুমি 2 and 3 কে সলভ করো তাহলে সেখান থেকে তুমি যে পয়েন্টটা পাবে, এই 2 and 3 কে যদি সলভ করো তাহলে সেখান থেকে যে পয়েন্টটা পাবে, সেই পয়েন্টটার জন্য এক্স কম্পোনেন্টটা আসবে হচ্ছে, এক্স কম্পোনেন্ট অলরেডি আমি এটাকে সলভ করে রেখেছি, এক্স কম্পোনেন্ট যেটা আসতে চলেছে সেটা হচ্ছে 4m minus 16, 4m plus 3 এটা, এবং y কম্পোনেন্টটা আসতে চলেছে m plus 15 by 4m plus 3। ঠিক, তো বেসিক্যালি এই পয়েন্টটাও তুমি পেয়ে গেলে, 4m minus 16, 4m plus 3, m plus 15
4m প্লাস 3। তোমাদের জন্য একটা কাজ থাকলো, এটাকে ভেরিফাই করবে, এই ক্যালকুলেশনটাকে ভেরিফাই করবে, মানে 2 আর 3কে জাস্ট সিম্পলি সলভ করে এটা পেয়ে যাবে। এবার দেখো, যখন দুটো পয়েন্ট পেয়ে গেলাম এবং তার মধ্যবিন্দু দেওয়া আছে 1,5, তো ইমিডিয়েটলি আর কিছুই করার নেই। তো কি করবে, 9 মাইনাস এম 5 মাইনাস এম প্লাস 4m মাইনাস 16 4m প্লাস 3 ডিভাইডেড বাই 2, এটা 1 হওয়া উচিত, তাই তো? এবার এটাকে যদি ফার্দার সিম্পলিফাই করতে থাকো, দেখবে এলসিএম ফেলসিএম করে যেভাবে পারো এটাকে সলভ করে তুমি m ইজ ইকুয়ালস টু ভ্যালু পেয়ে যাবে 83/35। তো এটাকে আমি ইকুয়েশন নাম্বার 3তে যদি বসিয়ে দিই, তাহলে ইকুয়েশনটা হবে 83/35 x প্লাস 5 মাইনাস 83/35। তো এটাকে যদি ফার্দার সিম্পলিফাই করো, দেখবে ইকুয়েশন নাম্বার এই যে 83x বলা যে ইকুয়েশনটা আছে, এই সেকেন্ড ইকুয়েশন 83 মাইনাস 35y প্লাস 92 ইজ ইকুয়ালস টু 0, এটা চলে আসবে অ্যান্সার। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি একটু লেন্থি ইকুয়েশন, বাট এই প্রসেসটা তোমার ক্লিয়ার থাকা উচিত। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন যদি থাকে কমেন্ট সেকশনে করতে পারো, কিন্তু এই যে ভেরিফিকেশন পার্ট যেগুলো আমি বললাম, এই ক্যালকুলেশনের পার্টগুলো, এগুলো কিন্তু তোমার নিজেকে করা উচিত। দেখো, ক্যালকুলেশন যত করবে তত অ্যাকিউরেসি বাড়বে, পরিষ্কার কথা যেটা। এরপরের কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, মনে করো এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল এ বি সি। ওকে, এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 1,2। অ্যাকচুয়ালি আমি পজিশন নিয়ে কনসিডার করছি না, এ পয়েন্ট 1,2, একে যদি প্রপারলি ড্র করতে চাও হয়তো এর পজিশনটা অন্যরকম হতেই পারে। এ একটা পয়েন্টের কোঅর্ডিনেট 1,2 আছে, বি এবং সি গামী দুটো মধ্যমা আছে। বি গামী মধ্যমার ইকুয়েশনটা দেওয়া আছে, সেটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, এবং সি গামী মধ্যমা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, x ইকুয়ালস টু 4। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই যে বি এবং সি, এই যে সরল রেখাটা, এই যে সাইড আছে, এর মধ্যবিন্দু কত হবে? সিম্পল। তো এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টের কোঅর্ডিনেট, দুটো ইকুয়েশনকে জাস্ট সিম্পলি এটা আর এটাকে যদি সলভ করা যায় তাহলে এই পয়েন্টটা আমি পেয়ে যাবো। এই পয়েন্টটা কত হবে, দুটোকে সলভ করলে 4,1, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 4,1, এ পয়েন্ট হচ্ছে 1,2, এবং সাপোজ এই যে পয়েন্টটা আছে, নাম দিয়ে দেয়, সাপোজ এটা হচ্ছে ডি এবং এটা হচ্ছে ই। ওকে, এই দুটোকে জাস্ট জয়েন করে দাও, তাহলে কত পাবে, এ ডি আর হচ্ছে ই। তো এ এর কোঅর্ডিনেট 1,2, ডি 4,1, এবং ই হচ্ছে সাপোজ x, y। ওকে, তো বিকজ এটা হচ্ছে তিনটে মধ্যমা এই ডি বিন্দু দিয়ে পাস করলো, তার মানে ডি কী করবে, প্রতিটা মধ্যমাকে এখানে দেখতেই পাচ্ছ 2:1 অনুপাতে বিভক্ত করবে, 2:1 অনুপাতে বিভক্ত করবে। অলরেডি তোমার এরকম থিওরাম আছে। তো বেসিক্যালি এটা যেটা পাচ্ছ 2:1। ঠিক আছে, তাহলে এখানে 2 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 কত পাওয়ার কথা, 4। ঠিক আছে, এবং আরেকটা কী পাবে, 2 ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1। তো এটাকে যদি ফার্দার ক্যালকুলেট করো তাহলেই চলে আসবে 2x ইজ ইকুয়ালস টু 12 মাইনাস 1, দ্যাট ইজ x ইকুয়ালস টু 11/2। এবার এখান থেকে যদি ফার্দার ক্যালকুলেট করো, 2y ইজ ইকুয়ালস টু 3 মাইনাস 2, সরি, ইট ইজ ইকুয়ালস টু 1, সো y ইকুয়ালস টু হাফ। তার মানে এই পয়েন্টটা কী আসছে, 11/2, 1/2। এই যে ডি ই পয়েন্ট যেটা আছে, ই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এই অপশন ডি। ঠিক আছে, খুবই সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, বাট এই যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল এর ওপর ভিত্তি করে এই কোশ্চেনটা দাঁড়িয়ে আছে। তো এই ধরনের কোশ্চেন আমরা খুব সহজেই কিন্তু সলভ করতে পারি। তো যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে রাখতে পারো, এবং আবারও বলে দিচ্ছি, এই যে ক্র্যাশ কোর্সের জন্য তোমরা নিজেদেরকে এনরোল করতে পারো। রেগুলার কোর্সের জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। পুরোপুরি অনলাইন কোর্স হয়, অনলাইন এবং রেগুলার বেসিসে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথসের ওপর আমাদের এক্সপার্ট ফ্যাকাল্টিরা ক্লাস নিয়ে থাকেন। তো
টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো এবং যেহেতু এই চ্যানেলটি খুবই নতুন তোমরা তোমাদের বন্ধুদের মাঝেও চ্যানেলটিকে শেয়ার করে দাও যাতে করে আরও বেশি স্টুডেন্ট যারা কিনা সিরিয়াসলি WBJER জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য বেনিফিশিয়াল হতে পারে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।